দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের কিছু আলোচিত বিষয়, বাংলাদেশের বর্তমান গভর্নেন্স ক্রাইসিস, যেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা সবাই কথা বলছি, দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রের অনিয়ম নিয়ে যেগুলো গণমাধ্যমে উঠে আসছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করতে চাই। সঙ্গত কারণেই বড় দুটো রাজনৈতিক দলের দুজন প্রতিনিধি, বিশেষ করে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর 2 আসনের, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি একই সাথে আমাদের গণমাধ্যমের পরিচিত মুখ সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত গণমাধ্যমের তথ্যপাত্র ছাড়াও প্রত্যেকেরই কনসার্ন এগুলো বিভিন্ন সময়, কিন্তু মিডিয়া রিপিটেডলি ইস্যুগুলোকে তুলে ধরছে বলেই জনগণের সামনে আসছে। কিন্তু প্রিন্স ভাই, আপনার কাছে আসি। রাজনীতিবিদরা, বিশেষ করে বিরোধী পক্ষের যারা রাজনীতিবিদ, তারা প্রতিনিয়তই এগুলো নিয়ে কথা বলেছে, কিন্তু মিডিয়া সেটাকে এক্সিলারেট করেছে বলেই এখন আলোচনাটি হচ্ছে বলে অনেকে মনে করেন। আপনার অ্যানালিসিস কি এই ক্ষেত্রে? দুর্নীতির লাগাম কে টানবে আসলে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার সহ আলোচক মিস্টার চৌধুরী, তাকেও আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, এটা শুধুমাত্র টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি না, টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। বাংলাদেশের দুর্নীতির যে মৎসব চলছে, সেই মৎসবের কাহিনী বা রিপোর্টগুলো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আজকে বিশ্ব মিডিয়াতেও স্থান করে নিয়েছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল আপনার দুর্নীতির বিষয়ে তাদের জিরো টলারেন্স থাকবে, দুর্নীতি নির্মূল করবে। যদিও নির্বাচনের মানে আগে তারা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল, একটি প্রতিশ্রুতিরও কোনো বাস্তবায়ন হয় নাই, বরঞ্চ নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরেও দুর্নীতির বিষয়টা নিয়ে যেহেতু আপনি এখানে অবতারণা করেছেন, আমি সেই বিষয়টি উল্লেখ করছি। দুর্নীতির মৎসব চলছে এখন। জিরো টলারেন্সের দুর্নীতি যদি আজকে এরকম হয়, তাহলে অন্য সময় কি যে হতো, বা অন্য কোনো প্রতিশ্রুতি থাকলে যে কি হতো, টলারেন্স লেভেল একটু বেশি থাকলে কেমন হতো? হ্যাঁ, টলারেন্স লেভেল যদি আরো বেশি থাকতো তাহলে কেমন, তাহলে যে কি হতো এটা বলার মানে সুযোগ নাই। আপনি বলেছেন দুর্নীতির লাগাম টানবে কে? যাদের এই দায়িত্ব, দুর্নীতির লাগাম টানার দায়িত্ব যাদের, তারা নিজেরাই তো দুর্নীতিতে নিমজ্জিত। আজকে দেখলাম এই যে ডামি সংসদে দাঁড়িয়ে আপনার দুজন এমপি, তারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তারা অনেক কথা বলেছেন। সেখানে কর্মকর্তাদের আপনারা নাকি কি বলে চেয়েছেন, সম্পদের হিসাব নেওয়ার কথা বলেছেন। কিন্তু ওনাদের সম্পদের হিসাব কে নিবে? যারা কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইলেন, তো ওনারা তো সব আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। 5 বছরের মাথায় এক একজন এই এমপিদের আপনার সম্পদ তো বেড়ে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 250 গুণ, 500 গুণ, 1000 গুণও বেড়েছে। তো ওনাদের এই সম্পদ কিভাবে বাড়লো, এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে ওনারা কি জবাব দিবেন সেটা? এগুলো তো দুর্নীতি করেই তো তারা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এটা তো বাস্তবতা। আজকে আপনি বলেছেন দুর্নীতি নিয়ে বিএনপি কথা বলছে বা রাজনৈতিক দলগুলো কথা বলছে, মিডিয়া আসছে। মিডিয়ায় কতগুলো আসছে? যেগুলো মিডিয়া প্রকাশ করতে পারছে সেগুলোই আসছে। যেরকম ডেইলি স্টারের সম্পাদক, একজন বর্ষিয়ান একজন সম্পাদক মাহফুজ আনাম সাহেব, সেদিন দেখলাম একটি অনুষ্ঠানে বলেছেন স্পিকারের সামনেই যে এই কি বলে বেনজিরের যে নজিরবিহীন দুর্নীতি এগুলো তাদের কাছে ছিল, কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারেনি। কেন প্রকাশ করতে পারেনি? যে দুর্নীতি মিস্টার বেনজির এতই পাওয়ারফুল ছিল, এতই ক্ষমতাশালী, শক্তিধর ছিল যে এটা প্রকাশ করার সাহস আপনার সাংবাদিকদের হয় নাই। এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ওইটা প্রকাশ করলে সরকার তার পাশে থাকবে কিনা, সেটাও তো একটা বিষয় ছিল। উনি তো সম্পাদক পরিষদের পক্ষ থেকে বলেছেন, সম্পাদক পরিষদের পক্ষ থেকে বলেছি, স্পিকারের সামনেই। তো সেখানে আজকে যাদের মানে এই যে এক সময় হয়তো এই আওয়ামী লীগ সরকার যখন থাকবে না, তখন হয়তো ওনারা বলবেন যে এই সরকারের কর্তা ব্যক্তিদের দুর্নীতির তথ্য আমাদের কাছে ছিল, কিন্তু এই সরকার এতটাই ক্ষমতাশালী ছিল যে আমরা এটা প্রকাশ করতে ভয় পেয়েছি, আমরা পারি নাই। তো আজকে বাংলাদেশের পরিস্থিতিটা ওরকমই। তো গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটা তো আজকে নাই। স্বাধীনতা নেই বলেই তো মাহফুজ আনাম সাহেব এই কথাগুলো বলছেন
পত্রিকাগুলো সব আসছে না। এই যে বাংলাদেশে কি একজনই মাত্র বেনজির আছেন, না, right, বা এবং সেটিও জেনারেল খুব- আজিজ খুব আছেন, একটু কিংবা আপনার এই যে interesting, প্রিন্স ভাই। XYZ আমি আপনার যদি একটু আসাদুজ্জামান একজনই আছেন, আপনার সাথে যদি supplement হাজার করি। হাজার আসাদুজ্জামান, বেনজির, Right, আপনার একটা তথ্য একটু যোগ করি, জেনারেল সেটা আজিজের হচ্ছে- সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এবং তাদের দলের মধ্যেই আছে। না, আমি বিশেষ একটা করি- তথ্য জান সাথে এরকমই আপনার মতোই, সেটা হচ্ছে যে সব মিডিয়াও না, একটি দুটি মিডিয়ায় ব্রেকিং নিউজ বা Right, ফুল পেজ right, করলো, right, right. তখনই সবাই অ্যালার্ট হয়ে গেল, তার আগে কেউ আর এটা নিয়ে কথা বলল আপনি দেখেন, মিডিয়া তো একটা বিষয়, মিডিয়াকে বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে, যদিও এই নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে আপনার গুজবের ডালপালা গজায় মানুষ বিকল্প মিডিয়ার উপর ঝুঁকে পড়েছে। এটা বাস্তবতা যে ফেসবুক বা সামাজিক গণমাধ্যমের উপর ঝুঁকে পড়েছে। তো তারপরেও বলবো, দু একটা মিডিয়া সাহসিকতার পরিচয় দিচ্ছে, এবং তারা দু একটা বিষয় নিয়ে আসছে, যা সেটি। আপনার টিআইবি যে আপনার একটা মানে দেখলাম, কি বলে প্রতিবেদন কিংবা বিবৃতি দেখলাম, যে এটা একটা পাহাড়ের চূড়া দেখা গিয়েছে মাত্র, আচ্ছা আচ্ছা পুরো পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি একটু আগে বলছিলাম Right. যে দুর্নীতিটা এমনই অবস্থা যে ক্ষমতাসীন দল জোট, যেটা 14 দলীয় জোটের আপনার শরিক দল, আপনার কি বলে দিলীপ বড়ুয়া, তিনি দিলীপ বলেছেন বড়ুয়া, আওয়ামী লীগের 80% এমপি চোরা কারবারের সাথে জড়িত। এই প্রসঙ্গে প্রকাশ্যে এটা নিয়ে আওয়ামী লীগও কোনো প্রতিবাদ করে Right. নাই, আমাদের বা সাথে কিংবা দিলীপ বড়ুয়া অন্য কোনো ব্যাখ্যা মাননীয় দেয়নি। সংসদ সদস্য আছেন, আমরা একটু কথা সেদিকে যাই। ধন্যবাদ, আপনি শুরু করলেন প্রিন্স ভাই। নয়ন ভাই, বিশেষ করে আপনিও তথ্যপত্রগুলো জানেন, যেহেতু আপনি আপনার এলাকাকে রিপ্রেজেন্ট করছেন সংসদে, কিন্তু যেই কথাটি দিয়ে আমরা শুরু করেছি, গণমাধ্যম কিছু অংশ তুলে ধরলো বলেই কি সেটি আমরা সচেতন হয়েছি, না এটা রেগুলার কোনো সিস্টেম থাকা উচিত যেখানে এটা সেফটি নেট বা কোনো ইয়েতে ধরা পড়বে যে এই অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে কিনা? আপনার কিছু অবজারভেশন। আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সহ আলোচক জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেবকেও ধন্যবাদ। আমাদের দুর্ভাগ্য, এদেশে যখন কোনো সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং হাওয়া ভবনের মতো অফিস খুলে দুর্নীতিরকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, তখন কিন্তু দুর্নীতির ব্যাপারে মানুষের মধ্যে তেমন বা মিডিয়াতে আলোচনাটা কম হয়, কারণ তখন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন হয় না। যখনই কোনো অপরাধের বিরুদ্ধে অ্যাকশন হয়, তখনই কিন্তু নিউজটা বড় আকারে হয়, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয় এবং মানুষ বিষয়টা জানতে পারে। তো এই সরকারের সময় আজকে দুর্নীতির বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। এখানে কোনো বাহিনী প্রধান, কোনো রাজনীতিবিদ, কোনো সচিব, এরকম যেই লেভেল বড় ব্যবসায়ী, যে লেভেলেরও দুর্নীতির অভিযোগটা সরকারের নজরে আসে, সরকার সেই দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট না করে তাদেরকে বিচারের আওতায় আনে, এবং সেই বিচারের মাধ্যমে তাদের অনেকের পদচ্যুতি, পদাবনতি, শাস্তি, কেউ কেউ আওয়ামী লীগ সরকারের এই দুর্নীতি বিরোধী অভিযানের কারণে প্রাণে বাঁচার জন্য ভয়ে দেশও ছাড়েন। আজকে যারা দেশ ছাড়ছেন দুর্নীতির অভিযোগ থাকা অবস্থায়, তারা কি বিএনপির ভয়ে দেশ ছাড়ছেন? তারা তো আওয়ামী লীগ সরকার। না, দেশ ছাড়াটাই কি কোনো সমাধান বলে মনে না, হচ্ছে? দেশ ছাড়া সমাধান নয়। অর্থাৎ এইটা একটা মেসেজ যে সরকার এদেরকে প্রোটেক্ট করে না, সরকার এদেরকে প্রশ্রয় দেয় না। এই কারণে আবার গণমাধ্যম তো অন্য কথাও বলছে যে এরা অতীতে ডিপ্লোম্যাটিক এক্সিট কিনা, এটা তাদেরকে চলে যেতে দেওয়া হয়েছে কিনা? অতীতে তারা প্রশ্রয় পেত, তারা দেশ ছাড়া লাগতো না। এই সরকারের সময় তারা প্রোটেকশন পায় না। হ্যাঁ, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এটাকে অনেক সময় সমালোচনা করেন যে তাদেরকে বিমানবন্দরে আটক করা হলো না কেন। আপনি ভালোভাবে জানেন, বিমানবন্দরে একজন ব্যক্তিকে আটক করতে হলে তার বিরুদ্ধে মামলা থাকা লাগে, আদালতে নিষেধাজ্ঞা থাকা লাগে, অথবা কোনো এজেন্সি তার ব্যাপারে সেরকম কোনো সিদ্ধান্ত লাগে। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসার আগে তিনি যদি কোনো কারণে দেশের বাইরে যান, অভিযোগ নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোনো আইনি প্রক্রিয়া, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান শুরু হয় না, শুরুতেই যদি তিনি চলে যান বিমানবন্দরে, তাহলে একজন ব্যক্তিকে কোনো প্রসেস ছাড়া ইচ্ছা করলেই আটক করা যায় না। কিন্তু সরকারের যখনই নজরে আসে কোনো অপরাধীর বিষয়, কোনো অপরাধী এই পর্যন্ত সরকারের থেকে প্রোটেকশনটা পায়নি। এখন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই সরকারের এই সদিচ্ছাকে, ওনাদের মধ্যে যদি সৎ রাজনীতি এবং ওনাদের মধ্যে যদি সুস্থ ধারা রাজনীতি থাকতো,
তাহলে ওনারা এই সরকারকে ধন্যবাদ জানানোর কথা যে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি, আমাদের কোনো Right. সীমাবদ্ধতা এটা বা নির্ভর- দুর্বলতা নিশ্চয়ই, ছিল, নিশ্চয়ই। কিন্তু এই সরকার একটা ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই, ধন্যবাদ দেওয়ার আপনি ছিল। যেটা বলেছেন, কিন্তু নিশ্চয়ই ধন্যবাদের ধন্যবাদ। পরিবর্তে সরকারকে তারা সমালোচনা করে না, শুধু রাজনৈতিক গভর্নমেন্টের কারণে। ইনিশিয়েটিভগুলোর জন্য ধন্যবাদ নিশ্চয়ই পাবে, কিন্তু মিডিয়া তুলে ধরার পরেই সবাই অ্যালার্ট হলো কেন? তার আগে এত বছর ধরেই এগুলি চললো, তখন আমরা কেন সেগুলো জানতে পারলাম না? না, এটি পুরোপুরি ঠিক নয়। আমরা হয়তো 2-4জনের ব্যাপারে আলোচনা করি যে মিডিয়ায় আসার আচ্ছা, আচ্ছা। পরে হয়তো সবারটা আসে নাই। অ্যাকশন শুরু হয়েছে। আপনি যদি সেখানে দুদকের অফিসে যান, আপনি তালিকা নিয়ে দেখেন, প্রতিদিন অনেক 5জন 7জন 10জন বিভিন্ন অভিযোগে তাদের তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে অনেকের মামলা হচ্ছে। কেন এর আগে আমরা একজন ডিআইজি মিজানকে এটা আমরা আমরা সাজাপ্রাপ্ত হতে দেখি নাই? সেটা তো আওয়ামী লীগ সরকারের সময়। সে সাজা পেল কিভাবে? তখন তো সেই তার বিরুদ্ধে যখন অভিযোগটা আসছে সেটা তার তদন্ত হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা চার্জশিট হয়েছে, সে সাজা ভোগ করছে। এরকম অনেকেই যাদের বিরুদ্ধে অভিযোগটা আসে, এই বিষয়টি কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের পার্টি অফিস থেকে তদন্ত করা হয় না, বা বিএনপির পার্টি অফিস থেকে তদন্ত করা হয় না। Ultimately এটার জন্য এটা- এজেন্সি আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেখতে হবে একটা সময় হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করা হতো। আর এই সরকারের সময় অভিযোগ আসার সাথে সাথে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদের সাজার মুখোমুখি হতে হয়। এটিও একটা বড় ব্যাপার যে সেই সময় মিডিয়া কি রোল প্লে করেছিল। একজন দর্শক সম্ভবত অনেকক্ষণ থেকে সংযুক্ত, প্রশ্ন করতে চাইছেন, প্লিজ নাম বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি জি বলুন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার প্রশ্ন, 2022 সালে এসিসি যে হয়েছে, এই সব দলের সেরা সেরা দুর্নীতিবাজ যা এই এসিসি আইন তৈরি করতে অনেক ফাঁকফোকর রাখছে, ধারা উপধারা আর্টিকেল 9, 18, 20 এভাবে করে এত রাখছে যে আকাশে এত তারাই নাই আকাশে, কি এত তারা নেই। তাই দুর্নীতির মামলা কিভাবে শেষ হবে? আর আচ্ছা, দুর্নীতির বর্তমান প্রচলিত আইনে অনেক ধারা উপধারা থাকার কারণে এগুলো দীর্ঘায়িত হচ্ছে কিনা, উনি কিছুটা এই দিকেই বলতে চেয়েছেন। এটি নোয়াখালী থেকে। এটি আমাদের দেশে আইনের ফাঁকফোকরে অপরাধীরা যে প্রশ্রয় পায় না বা সুযোগ পায় না, আমি এটা বলবো না, এটা হতে পারে। উনি 2004 সনে সে আইনটার কথা বলছেন, বিএনপি সরকারের সময় সে আইনে কোনো ফাঁকফোকর থাকলে সেটা তখন চিন্তা করা উচিত ছিল। তবে আমরা মনে করি যে কোনো আইনে অনেক সময় আইনের অপরাধের অভিযোগটা আসলেই কিন্তু একজন মানুষকে সাজা দেওয়া হয় না। অভিযোগ প্রথম যখন আসে তখন অনুসন্ধান হয়, তদন্ত হয়, মামলা রুজু হয়, মামলা চার্জশিট হয় এবং আদালতে সাক্ষী প্রমাণের মাধ্যমে দোষী শাস্তি হলে তার সাজা হয়। এই আইনি প্রক্রিয়াটি থেকে যদি আরো আধুনিক করার জন্য কোনো সংস্কার প্রয়োজন থাকে, এ ব্যাপারে আমরা একমত। আমাদের দিক থেকে 2004 পরে 20 বছর অতিবাহিত। আমরা সময় সময়ে এই আইনগুলো কিন্তু বিভিন্ন সময় সংস্কার হয়েছে এবং এটাকে আপডেট করা হয়েছে, এটি ঠিক, এবং এটা ভবিষ্যতে আরো আপডেট হতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আওয়ামী লীগ সরকার আমরা ভালো চাই যে অপরাধী যেই পেশারই হবেন, যেই দলেরই হবেন, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, তাদেরকে রাষ্ট্র বা সরকার বা কোনো দল প্রোটেক্ট করবে না। আমরা সেই গ্যারান্টিটা দিচ্ছি। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, এই অপরাধীরা কখনোই রাষ্ট্র থেকে আনুকূল্য পাবে না, প্রোটেকশন পাবে না। এই জায়গাতেই প্রিন্স ভাই, যে আরো হয়তো অনেক অভিযোগ এসিসিতে জমা হচ্ছে, কিছু মিডিয়া পিক করেছে যে এটি একটি চলমান প্রক্রিয়া, অনেক অভিযোগই দুদক কাজ করছে, কিন্তু দর্শকের প্রশ্ন হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে, কবে সেগুলোর সমাপ্তি হবে? এটা তো একটা মানে লাল ফিতার দৌরত্ব, এটা তো আমরা আগে জানি অনেক, এটা দীর্ঘসূত্রিতা থাকে। কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটা রয়েছে, সেটা কি আসলেই দুর্নীতি দমনে সহযোগিতা করতে পারছে? আপনার এই দুর্নীতি দমন কমিশনের আগে যারা মানে কর্মকর্তা ছিলেন, তারা তো বলেছেন যে এই দুর্নীতি দমন কমিশনকে দন্তহীন নখহীন একটা কমিশনে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। এক্স চেয়ারম্যান চেয়ারম্যান বলেছে, হ্যাঁ। যে কারণে উনি এখানে কন্টিনিউ করতে পারেননি, গোলাম রহমান। হ্যাঁ,
গোলাম রহমান বলেছেন, একজন মেজর জেনারেল যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, কি নাম ওনার, 111-এর সময় যে ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগের হাসান মোরশেদ চৌধুরী, উনি পরবর্তীতে বলেছেন সেটা আওয়ামী লীগের সরকারের আমলেও তিনি বলেছেন যে এটা দন্তহীন নখহীন একটা কমিশনে পরিণত হয়েছে। এবং যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে দেখেছি যখনই কোনো দুর্নীতির বিষয় উঠে, যেমন মরহুম সুরঞ্জিত সেনগুপ্তর কথা আমি বলি, যে যখন তার এপিএস এর গাড়িতে 80 লক্ষ টাকা নিয়ে বিডিআর এর গেটের সামনে ধরা পড়লো, তারপরে সব নড়ে চড়ে উঠলো, তখন সেই রেলের কালো বেড়ালকে দৌড়ানোর জন্য উনি ব্যবস্থা নিয়েছিলেন। সেই কালো বেড়াল ঘটনায় মন্ত্রিত্ব ওনাকে হারাতে হয়েছিল, কিন্তু সেই দুর্নীতি দমন কমিশন তখন কিন্তু তাকে সততার সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, মানে এনওসি দিয়ে দেওয়া হয়েছিল। এরকম এনওসি তো আওয়ামী লীগের অনেক নেতাকে তারা দিয়েছে। তো এখন সেই দুর্নীতি দমন কমিশন কি আপনার এখানে স্বচ্ছতার সাথে কাজ করতে পারছে? তো আমরা তো মনে করি দুর্নীতি দমন কমিশনকে বিএনপি দমন কমিশনে তারা পরিণত করেছে। তো আজকে এই যে একটু আগে নয়ন ভাই বললেন যে হাওয়া ভবনের মতো অফিস খুলে দুর্নীতিকে নাকি বিএনপি আমলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। ওনার জ্ঞাতার্থে বলতে চাই যে হাওয়া ভবন এটা একটা ভবনের নাম, ওই ভবনটা একটা ভাড়া করা ছিল, বিএনপি নিজস্ব কোনো ভবন না। বিএনপি হাওয়া ভবন তৈরি করেনি, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছিল সেটা আপনার 97 সাল থেকে। বিএনপি ক্ষমতায় এসে 2001 সালে হাওয়া ভবনের বিরুদ্ধে তারা যে অভিযোগগুলো করেন, একটি অভিযোগেও তো কিন্তু ওনারা মানে প্রমাণ দিতে পারেন নাই, প্রমাণ করতে পারেন নাই, বরঞ্চ ওনারা যে মিথ্যা মামলা দিয়েছে মিডিয়া সেগুলো তুলে ধরেছে কিনা সেই সময়। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওনারা যে মিথ্যা মামলা দিয়েছিল, সেই মিথ্যা মামলায় একটি আদালত ওনাকে যখন খালাস দেয় নিম্ন আদালত, সেই আদালতের বিচারক বাংলাদেশে থাকতে পারে নাই। তাকে এমন নির্যাতন নিপীড়নে বা দৌড়ানির উপর থাকতে হয়েছিল, 2 দিনের মাথায় তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তিনি এখনো তিনি বিদেশে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি ইউটিউবে তিনি বলেছেন তাকে কি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তো এই তো ওনাদের বিচার ব্যবস্থা, তাই না? তো আজকে এগুলো কথা বলে তারা নিজেদের ব্যর্থতাকে কিন্তু আড়াল করতে পারবে না, নিজেদের দুর্নীতিকে আড়াল করতে পারবে না। উনি কতগুলো কথা বলেছেন যে সরকার নাকি প্রোটেক্ট করছে না, বিচার আওতায় নিয়ে আসছে। তাই যদি হয়ে থাকে তাহলে বেনজির আহমেদ কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল? এই যে এনবিআর এর যে মেম্বার, কি নাম ওনার, যে সর্বশেষ যে কোরবানির ঘটনা, ছাগল কাণ্ডে যিনি, আর তিনি তো আজকে মতিউর রহমান, তিনি তো আজকে দেশে নাই। আজকে উনি বলছেন কারো বিরুদ্ধে যদি আদালতে নিষেধাজ্ঞা না থাকে তাহলে তাকে আটকানোর কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে ওনারা কিভাবে এয়ারপোর্টে আটকান, বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে? আমাদের বিরুদ্ধে কি কোর্টের নিষেধাজ্ঞা আছে? প্রত্যেকেই দেশ ছেড়ে যাচ্ছেন, আগেই কি প্ল্যান করে থাকেন? অবশ্যই পরিকল্পিত। সরকার তাদেরকে পার করে দিয়েছে জামাই আদরে পার করে দিয়েছে। এক লাইনে শেষ করি। এই যে আমরা বিরোধী যারা রাজনীতি করি, আমাদেরকে এয়ারপোর্টে আপনার পার হতেই দেওয়া হয় না। এমনকি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব বলেন, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার বলেন, তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের নামে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। কিন্তু এই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কি? জিজ্ঞাসাবাদ তো করা হয় না, তাদেরকে আপনার জামাই আদরে পার করে। এই প্রসঙ্গে মাননীয় সংসদ সদস্য কথা বলবেন, বিরতির পরে ফিরে আসছি। দর্শক, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন রাজনীতিবিদ স্টুডিওতে আছেন। প্রথমেই অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য, লক্ষ্মীপুর 2 আসনের, এবং যুগ্ম মহাসচিব বিএনপির ইমরান সালে প্রিন্স। আমরা যেই আলোচনায় ছিলাম, নয়ন ভাই আপনার কাছে আসি। বিশেষ করে একটা প্রসঙ্গ আপনি তুলেছিলেন যে অনেক অভিযোগ তথ্যপত্র এসিসির কাছে জমা হচ্ছে, কিছু হয়তো আমরা গণমাধ্যমে দেখছি, কিন্তু একই সাথে দুদকের প্রাক্তন 2জন চেয়ারম্যানের রেফারেন্স দিয়ে প্রিন্স ভাই বলেছেন যে এটিকে স্ট্রেনদেন করা যায় কিভাবে, এবং চ্যালেঞ্জ, যদিও টার্মটা হচ্ছে নক্ষদন্তহীন বাঘ কিনা, যেটিতে আমার বক্তব্য না, সেটা ওনারাই বলেছেন। এই প্রসঙ্গটিকে আপনি খেয়াল করেছেন যে দুদককে আসলেই কতটুকু আমরা শক্তিশালী করতে পেরেছি এতদিনে? না, দুদক তো শক্তিশালী করা প্রয়োজন, এটা আমরা দলগতভাবে আওয়ামী লীগ থেকে আমরা পরিষ্কারভাবে মনে করি, এবং এই দুদকের আইনের কারণেই
ইতিপূর্বে অনেক সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী যে যারাই দুর্নীতির যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা তদন্ত হয়েছে, অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, মামলা হয়েছে, সাজা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে অভিযোগগুলো এখনও বিচারাধীন আছে। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সেগুলো আবার অনুসন্ধান হচ্ছে। এরপরও এই আইনকে যত কঠোর এবং যুগ উপযোগী করা প্রয়োজন আমরা মনে করি, সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নাই। আমরা চাই দুর্নীতিবাজরা যেই দলেরই হোক, যেই পর্যায়েরই হোক, যেই পেশারই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থাটি হবে এবং তারা আইনের আওতায় আসবে। এবং এখানে যে দুর্নীতিগুলোর কথা আপনারা বললেন, যেমন যে ডক্টর মতিউর, আমরা পত্রিকায় দেখলাম তার যাতায়াত ছিল বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের বেডরুম পর্যন্ত তার অবাধে যাতায়াত ছিল, সেটা পত্রিকায় আমরা দেখলাম। তার বাড়িও ফেনী, সেখান থেকে বেগম খালেদা জিয়া এমপি হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির মামলা ছিল এবং সাজাও হয়েছে। মতিউর সাহেব কি করে এতদিন ধরে এগুলি করতে পারলেন? এই বিষয়গুলা আমরা দেখছি যে বিএনপি কেন তাদের ক্ষমতার সময়, এই যে আজকে আপনি বেনজিরের কথা বলেন, আজিজের কথা বলেন, এরা কিন্তু চাকরি বিএনপি সময়ও করেছে। এরা যে শুধু আওয়ামী লীগ সরকারে 15 বছর চাকরি করে তা না, তারা চাকরি তখনও করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আসায় দুদক এটা তদন্ত করছে, তাদেরকে তলব করেছে, তাদের ব্যবস্থা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে এবং তারা মনে করে এই সরকার তাদেরকে প্রোটেক্ট করবে না যদি তাদের কোনো অপরাধ থাকে। হয়তো এই কারণেই তারা আজকে আত্মগোপনে বলি অথবা তারা দেশে নাই বলি, সেই জায়গায় আমরা মনে করি যে প্রত্যেকটা অপরাধী তিনি যত বড় মাপের হোক, তিনি বুঝতেছেন যে শেখ হাসিনার সরকার কোনো অপরাধীকে ছাড় দিবে না এবং প্রোটেক্ট করবে না। আর এই জায়গায় এই লোকগুলোই কিন্তু একটা সময় বিএনপির সময় যখন চাকরি করেছে তখনও কিন্তু অবাধে তারা চাকরি করেছে। তারা কিন্তু ধরেই 15 বছরে কিন্তু চাকরিতে যোগ দিয়ে সেনাপ্রধান হয় নাই, পুলিশ প্রধান হয় নাই, তারা বিএনপির সময় দাপটের সাথে চাকরি করেছে। এখন তারা কোন সরকারের সময় কতটুকু অপরাধ করেছে সেটা এখনো তদন্ত চলছে। এখনো সেটা কিন্তু তদন্ত শেষ হলে আমরা বুঝতে পারবো যে তারা কোন সরকারের সময় অপরাধগুলো করেছে। তারা অন্যায় অপরাধ আগেও করেছে, সেগুলো আসে না। তারা বিএনপির সময়ও ছিল, চাকরি করেছে। এখন কোন সরকারের সময় তাদের যে বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেটা তদন্ত চলতেছে। তদন্ত শেষ হলে আমরা বুঝবো যে এই সম্পদগুলো তারা কোন সময়কার, অর্থগুলো কোন সময়কার উপার্জন করা। তারা যেহেতু বিএনপি সরকারও চাকরি করেছে, আওয়ামী লীগ সরকারের সময় চাকরি করেছে, 111 সরকারের সময় তারা চাকরি করেছে। তো এই তিনজনের যে প্রসঙ্গটি দর্শক বলল, অতীতেও বিভিন্ন স্টুডিও প্রোগ্রামে আমরা দেখেছি যে এরকম বিচার কার্যগুলো বা অভিযোগগুলো কিছুদিন পরে আবার অন্য নতুন ইস্যু আসলে হারিয়ে যায়, মানে ফলো আপ গুলো কিন্তু আমরা দেখতে পাই না। এটি আমাদের দেশে এটা ঠিক, আমরা বাঙালি অনেক আবেগপ্রবণ। আমাদের সামনে যখন যে ইস্যু থাকে সেটাকে আমরা যে গুরুত্ব দেই, পরবর্তীতে নতুন ইস্যু আসলে সেটা আমরা সেই গুরুত্ব দিয়ে দেখি না। আমার মনে হয় এখন সময় এসেছে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে এই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হওয়া দরকার। আজকে বিএনপি ওই অপরাধীদেরকে আড়াল করার জন্য সরকারের সাথে, রাজনীতির সাথে তাদেরকে মিশিয়ে তাদেরকে কিন্তু রক্ষা করতে চায়। বিএনপি যদি আজকে তাদের বিচারটা চাইতো তাহলে তাদেরকে সরাসরি তথ্য উপাত্ত দিয়ে, তাদের দলে বিভিন্ন সময় তাদের বিভিন্ন সাব কমিটি আছে, তাদের পররাষ্ট্র বিষয়ক কমিটি, সাব কমিটি, তাদের আমলেও ওনারা দুর্নীতি করেছে কিনা সেই তথ্য দেওয়া উচিত সেটা, এবং তাদের কি কি সম্পদ আছে তা, এবং এই বিচার কাজে তাদের কিছু তারা সহযোগিতা করার কথা। কিন্তু তারা এটা না করে তারা তাদেরকে রাজনীতির পেছে ফেলে তাদেরকে রক্ষা করতে চায়। এখানে হয়তো এরকমও হতে পারে এই সরকারের সময় চাকরি করলে তারা যে হয়তো কেউ কেউ, এই যে ডক্টর মতিউর রহমানের মতো লোকেরা, তারা যে হয়তো বিএনপির কারোর সাথে সম্পর্ক নাই, কারণ তার বাড়ি যেহেতু ফেনী, তার শ্বশুর বাড়ি ফেনী, আমরা যেন দেখছি যে তার রুটটা কোথায়। এবং এইরকম এইরকম আমরা তাদের সমর্থক বলি না, আমরা বলছি তদন্ত করছি। যেহেতু এই অপরাধীদের তারা বিএনপি আমলের সাথে, দাপটের সাথে চাকরি করেছে, সম্পদ করেছে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আসতে হয় নাই, তারা ভয়ের দেশ ছাড়তে হয় নাই। অনেকে বলেন যে না, তারা তো সালে পালিয়ে যাওয়ার পরে এটা ব্যবস্থা হচ্ছে। আমরা সেটাই যদি বলি তাহলে তারা কার ভয়ে বিদেশ পালিয়েছে? তারা তো নিশ্চয়ই সরকারের ভয়ে, আইনের ভয়ে তারা যে দেশ ছেড়ে গেল, এটিও একটা ইন্ডিকেটর বলে মনে হচ্ছে তাহলে, যে অবশ্যই ছেড়ে যেতে পারাটা। এখন অপরাধীরা একটা জিনিস বুঝে যে শেখ হাসিনার সরকার আর খালেদা জিয়ার সরকার এক নয়। তখন দুর্নীতি করে রক্ষা পাওয়ার সুযোগ ছিল, এখন দুর্নীতি করে তারা জেলে যাওয়া ছাড়া রক্ষা পাওয়ার সুযোগ নেই, দেশে বাইরে থাকতে হবে। এখন দেশে
আইনের শাসন আছে। রাইট, না এই ক্ষেত্রে একটু আসি যে দেশ ছেড়ে প্রত্যেকেই চলে গেল, কিন্তু এটিও একটা ইন্ডিকেটর বলে মনে হয় যে এটা একটা গুড স্টেপ। প্রত্যেকে যায় না, কেউ অনেকে কেউ কেউ যাচ্ছে। কিসের গুড স্টেপ? তাদেরকে তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। কারণ এই যে টাকা, এই টাকার লিঙ্ক তো কোথায় যে গেড়েছে এটা তো বোঝাই যাচ্ছে। এখন মিস্টার নয়ন তিনি বলেছেন অনেকগুলো কথা, আমি একটু কথা বলি। বেনজির, আজিজ, মতিউর যে বিএনপি সরকারের আমলে চাকরি করেছে, আমি ওনার জ্ঞাতার্থে জানাতে চাই, বিএনপি সরকারের আমলে আজিজ চাকরি করেছে, বেনজির চাকরি করেছে, তখন তারা দুর্নীতি করার সাহস পায় নাই। তারা অনেক ইয়াং অফিসার ছিলেন। ইয়াং কিনা প্রো আমি হ্যাঁ। ঠিক জানি না, দুর্নীতি করার কিন্তু তাদের কোনো সুযোগ ছিল না, কারণ দুর্নীতি দমনে তখন সেই সরকার ব্যবস্থা নিয়েছিল এবং উদ্যোগ নিয়েছিল, সেই সাহসটা ছিল না। আজকে এরা সাহস কেন পেয়েছে? আওয়ামী লীগের কারণে পেয়েছে। আওয়ামী লীগ একটা সুবিধা ভোগী শ্রেণী তৈরি করেছে। এই আজিজ, বেনজির, এদের মতো কিছু রাজনৈতিক নেতা আছে আওয়ামী লীগের, কিছু ব্যবসায়ী আছে, কিছু প্রশাসনের কর্মকর্তা আছে, এদেরকে দিয়ে সুবিধা ভোগী শ্রেণী তৈরি করে এদেরকে অবাধে দুর্নীতি করে কালো টাকার মালিক বানিয়ে তাদের উপর ভর করে তারা নির্বাচন ছাড়াই মানে ক্ষমতায় থাকতে চেয়েছে এবং তাদেরকে দিয়ে নির্যাতন নিপীড়ন করিয়েছে, দমন নিপীড়ন, গুম, হত্যা, খুন করিয়েছে। আজকে এই আজিজ বেনজিররা তো আওয়ামী লীগের সৃষ্টি। আওয়ামী লীগ তো এই আজিজ বেনজির দ্বারা পরিপূর্ণ। এই যে উনি বলছেন ওনাদের এক এমপি আপনার ইন্ডিয়াতে গিয়ে কচু কাটার মতো আপনার নাকি হয়েছে, তো কি নাম ওনার, আনার, এমপি আনার, তিনি কি জন্য ওখানে গিয়েছে? কি জন্য ওখানে গিয়েছিলেন? ওখানে চোরাচালান, স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। স্বর্ণ চোরাচালানের স্পিকারকে জানিয়ে যাননি। স্বর্ণ চোরাচালানের ভাগ বাটোয়ারা করতে গিয়েছিলেন সেখানে, আর মেয়েকে বলে গিয়েছেন কানের চিকিৎসা করাতে যাচ্ছেন, এবং তিনি স্পিকারকেও বলে যান নাই যে উনি যাচ্ছেন। তা এখন তো ওনাদের আমি একটু আগে বলছিলাম যে ওই 14 দলীয় জোটের শরিক দল দিলীপ বড়ুয়া সরকারি জোটের নেতা, তিনি বলেছেন আওয়ামী লীগের 80% এমপি এই চোরাচালানের সাথে জড়িত। এটা আমার বক্তব্য না, ওনাদের জোটের নেতাদের বক্তব্য। আজকে এগুলো তো বাস্তবতা, আর ওনারা সেটা আমাদের উপর ছাড়াচ্ছেন। কি বলেছেন? ফেনী, কার বাড়ি? ফেনীতে বললেন মতিউর রহমান। আমি যতদূর জানি ওনার বাড়ি বরিশালের দিকে, বরিশাল অঞ্চলে, আমি যতদূর জানি। হ্যাঁ, আমি পত্রিকায় দেখেছি। আমি তো আর অনেক ইনভেস্টমেন্ট শ্বশুরবাড়িতে করেছেন দেখা যাচ্ছে। সাইফুর রহমানের প্রায় তথ্য দেখছি শ্বশুরবাড়িতে ইনভেস্টমেন্ট। আমি বলছি এটা তো শ্বশুরবাড়িতে করেছেন। সাইফুর রহমানের কি বলেছেন? সাইফুর রহমানের বেডরুমে নাকি তার যাতায়াত ছিল। নয়ন চৌধুরী কি সাইফুর রহমানের বেডরুমে তখন বসা ছিলেন? পত্রিকায় আসছে, বসা ছিলেন? এটা আমার ওনার কাছে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে ফেনীতে তো জয়নাল হাজারীর বাড়ি ফেনী, আরে কি হাজারি ওনাদের এমপি নিজামুদ্দিন হাজারীর বাড়ি ফেনী। তো ওনারা কি বিএনপি করেন? বেগম খালেদা জিয়ার বাড়ি বলে এগুলো বলে বালখিল্যতা করে এই নিজেদের যে ব্যর্থতা, দুর্নীতি, তাদের যে মানে অসদাচরণ, তাদের যে অসৎ মানে অনৈতিক যে শাসন, এটাকে ওনারা আড়াল করতে পারবে না। এগুলো করে তারা জনগণের হাসির পাত্র হয়ে থাকছেন। কিন্তু আজকে তথ্য উপাত্তের কথা বলছেন আমাদের কাছে, আমরা নাকি ওনাদেরকে আড়াল করার চেষ্টা করছি। আড়াল নয়, আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি, ওনাদের দুর্নীতির শ্বেতপত্র আমরা প্রকাশ করব। আর ওনারা দুর্নীতির উপরে এতটাই আজকে নির্ভর হয়ে দাঁড়িয়ে আছেন যে আজকে সমগ্র বিশ্বব্যাপী ওনাদের দুর্নীতি, এগুলো তো চাইলে তো ডেট গুলো বের করা যায়, কবে পাসপোর্ট করা হয়েছে, কি ডেট। আপনি পাসপোর্টের কথা বলেন যে ওনারা এমন লোককে পুলিশের আইজি বানিয়েছিলেন বেনজির আহমেদ, এমন লোককে কমিশনার বানিয়েছেন, এমন লোককে দিয়ে বিরোধী দলকে দমন করিয়েছেন। ওনার নাকি 7টা পাসপোর্ট, 7টা নাকি পাসপোর্ট। সেই 7টা পাসপোর্ট, এবং পাসপোর্টের মধ্যে লেখা নাই উনি সরকারি সার্ভিস চাকরি করেন, উনি একজন সাধারণ নাগরিক হিসাবে পাসপোর্ট করেছেন। এই অনৈতিক কাজগুলো কিভাবে করেছেন? ওনাদের প্রশ্রয়ে করেছেন, আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে করেছেন। এমন তারা ক্ষমতাশালী, তাদেরকে করে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। আজকে এগুলো এই যে জেনারেল আজিজের ব্যাপারে দেখলাম আজকে পেন্টাগন তারা স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষার জন্য এবং দুর্নীতি নির্মূলের জন্য তারা জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমি তো মনে করি জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, এটা আওয়ামী লীগ সরকারের উপর নিষেধাজ্ঞা। কারণ এই জেনারেল আজিজকে আপনারা কি বলে সেনাবাহিনী প্রধান ওনারা বানিয়েছেন। ওনার যে ওনাদের 3 ভাই খুনের সাথে জড়িত, 3 ভাই খুনের আসামি, তাদের যাবজ্জীবন হয়েছিল, ফাঁসির
মানে আসামি ছিল তারা, তাদেরকে সেখান থেকে মানে সরকারের আদেশে 401 ধারায় সরকারের আদেশে তাদের বিচার মানে তাদেরকে আপনার মুক্ত করে দেওয়া হয়েছে। এমনকি তাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়, সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড পরিবর্তন করে আপনার তাদেরকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এগুলি কার প্রশ্রয় হয়েছে? আওয়ামী লীগের প্রশ্রয় হয়েছে। আজকে এই আওয়ামী লীগ নামক যে প্রতিষ্ঠান, যে দলটি আছে, এই দল জনগণের সমর্থন হারিয়ে আজকে দুর্নীতিবাজদের উপর আজকে তারা নির্ভর করে আছে। এই যে ওনার এলাকায় যে এমপি ছিল পাপুল, এই যে পাপুল যে এমপি ছিল, তো ওনাকে কিভাবে পাপুলকে এমপি বানানো হয়েছে আপনি জানেন? আপনার 2018 সালে আপনার সেখানে আপনার জাতীয় পার্টির এমপি ছিল, ওনারা জোট করেছিল জাতীয় পার্টির সাথে, জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই জাতীয় পার্টির এমপিকে বসিয়ে দিয়ে ওনারা পাপুলকে সমর্থন দিয়েছে। কে দিয়েছে? আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান মরহুম HT ইমাম এবং আপনার তার সদস্য সচিব এখন আপনার এমপি তাদের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ চিঠি দিয়ে লোকাল আওয়ামী লীগকে চিঠি দিয়েছে যে এখন পাপুল হচ্ছে সেখানে ক্যান্ডিডেট, তাকে জেতানোর জন্য ব্যবস্থা করেন। প্রথম আলো পত্রিকায় সবিস্তরে লেখা হয়েছে, সেখানে HT ইমামের বাড়িতে, সেখানে আপনার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিল তখন, মহাসচিব ছিল রুহুল আমিন হাওলাদার, তার উপস্থিতিতে 12 কোটি টাকার লেনদেন হয়েছে এই পাপুলকে নমিনেশন দেওয়ার জন্য। পাপুল এগুলো কার সৃষ্টি? আওয়ামী লীগের সৃষ্টি। এই পাপুল আজকে কুয়েতে যে কি কাণ্ড ঘটিয়েছে, বাংলাদেশের মান সম্মান আপনার ধূলিসাৎ করেছে। এই পাপুলের স্ত্রীকে ওই একই সংসদে আবার আওয়ামী লীগ মহিলা এমপি বানিয়েছে। কিসের বিনিময়ে? কত টাকা নিয়েছেন ওনারা? আমরা একটু এই জায়গাতে একটু মতামত নেই নয়ন ভাই, বিশেষ করে দুটো কথা তথ্যপত্র থেকে। যেমন যিনি 7টা পাসপোর্ট করলেন, কবে করেছেন সে ডেটগুলো বের করা সম্ভব। উনি ভোটার আইডি কার্ড দিয়ে কোথায় কোথায় জমি কিনেছেন, রেজিস্ট্রেশনের ডেট বের করা সম্ভব। এই তথ্যগুলি তো বাংলাদেশের ডিজিটাল সিস্টেম অনুযায়ী সহজেই পাওয়া যায়, যেটা কবে হয়েছে। আপনি দেখবেন যে টেলিভিশনে বা বিভিন্ন মিডিয়াতেও আপনি দেখবেন যে পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট অফিসের 7 জন ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপনি যেই কথাটা বলেছেন এখন, সেটার ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল এজেন্সির মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা অলরেডি তদন্ত শুরু করেছে। আমরা সেই কথাটাই বলি, আমরা যেটি আমরা মনে করি সিস্টেমে এটা ধরা পড়ার কথা না, যে একই ব্যক্তি 7টি পাসপোর্ট কি করে, 7টি কি করে হলো এবং কার সহজে, সেই জন্যই তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। গতকালকে সেই পাসপোর্টের অফিসের 7 জন ব্যক্তিকে যারা সংশ্লিষ্ট ছিলেন, চাইলে কি 7টি পাসপোর্ট একজন করতে পারে? 7 জন এই যে তথ্য গোপন করে এরকম হয়, এটা অতীতে হয়েছে, বিএনপির সময় হয়েছে, তো অন্য সরকারের সময় হয়েছে, জাতীয় পার্টির সরকারের সময় হয়। তথ্য গোপন করে একজন মানুষ আমাদের দেশে যখন ম্যানুয়াল ছিল এবং বিভিন্ন নাম পরিবর্তন করে, আইডি পরিবর্তন করে, এটা আমাদের দেশে সুযোগ আছে। এটা আজকেও দেখা গেল যে পত্রিকা আসছে, এরকম অনেক আছে। হয়তো একটা বিষয় সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তদন্ত করতেছে, এই কারণে বিষয়টা মানুষের সামনে আসে, মানুষ সে বিষয়টা আলোচনা করে। এবং এই বিষয়গুলোতে বিএনপি আজকে তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি নাই, রাজনৈতিকভাবে তারা দেউলিয়া, তারা জনশূন্য, নির্বাচন থেকে দেখলে ভয়ে পালিয়ে যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায় না। মিটিং দিলে তারা নয়া ফলটনে সেই সরু রাস্তার বাইরে ওই সোহরাওয়ার্দী উদ্যানে যাইতেও ভয় পায়, হয় গরু বাজারে যায় আর নইলে নয়া পল্টনের সরু রাস্তায়, যেখানে অল্প রাস্তা, অল্প কিছু লোককে অনেক লম্বা দেখা যায়। এই কারণে তাদের হাতে আর কিছু নাই এখন। আপাতত তারা এই বেনজির আর আজিজ ইস্যু নিয়ে তারা এখন সময় পার করতেছে। কারণ এই ঘটনাগুলোকে তারা নতুন গল্প বানিয়ে সরকারের বদনাম করার জন্য এটা করে। যেই সরকার তাদের করতেছে তদন্ত, তাদের করতেছে বিচার, তাদেরকে অভিযোগের ব্যাপারে যে তো এটা আইনগত ব্যবস্থা নিচ্ছে, এবং যেখানে মতিউরের মতো লোকেরা সরকারের ভয়ে দেশ ছেড়ে পালায়, সেই জায়গায় ওনারা প্রমাণ করার চেষ্টা এমন ভাবে কথা এটি যখন কোন ব্যক্তি আদালতের নিষেধাজ্ঞা না থাকলে, আপনারা কত টাকা খেয়েছেন সেটা বলেন, তার বিদেশ যেতে বাধা না থাকলে, এটা প্রিন্স সাহেব জানেন, তাহলে তাকে আপনাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ, আপনাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং এই প্রিন্স সাহেবরা
ওনাদের বিভিন্ন নেতা কিন্তু যে যারা- মোবাইল নির্দেশনা দিয়ে তারা যে নাশকতার নির্দেশনা আপনার এলাকার দিচ্ছে, জনগণ কিন্তু দেখছে। টেলিভিশনে ফুটেজ, এলাকায় যারা দাঁড়াতে পারবেন না। আমরা কি সেই ফুটেজ না, দেখি কিন্তু নাই? আমাদের যারা বাইরে আমির খসরু গেল, মাহমুদ তাদেরকে সাহেবের কি সেই ফিরিয়ে ফুটেজ আনা আমরা হবে? দেখি নাই? তারা কি কি দেখেছেন? বলছেন? ক্যাডারদেরকে যে কি বলেছে? নির্দেশনা দিচ্ছে কি বলেছে? যে সেখানে নাশকতার জন্য যে কোথাও তারা নির্দেশনা নাশকতার কথা দিচ্ছে। বলেন নাই। আমরা কি- আপনারা বানিয়েছেন আমরা এসব কি কথা। চট্টগ্রামে আমরা সেটা দেখি নাই? কোথায় চট্টগ্রামে এখন বলেছেন? প্রিন্স সাহেবরা এইসব কথা বলে উপরে আল্লাহ আছে তো, আল্লাহর গজব করবে আপনাদের উপরে। ওনারা আজকে আমি বলি, এখন প্রিন্স ভাই, ওনারা না, আমি ওনারা বলি, এখন ভাই, এই যে যারা বললেন- অপরাজনীতির মাধ্যমে যাবেন, অপপ্রচারে যাবেন, না, না, এই যারা- কারণে ওনারা আজকে দেশ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বাইরে বিচ্ছিন্ন। যারা গেল তাদেরকে কি বিচারের প্রয়োজন হলে দেশে ফিরিয়ে আনা হবে? আমরা তো মনে করি অবশ্যই আনার সে সুযোগ আছে, আনার সুযোগ আছে, আমরাও সেটা আনার চেষ্টা করব। এবং আমরা তো মনে করি যে এই যে তারা যে দেশ ছেড়ে পালিয়েছে, যদি পালানো কি? জামাই আসলে পার করে তারা দিয়েছে। কার ভয়ে ফেলালো? তারা কি বিএনপির ভয়ে ফেলাইছে? তারা কি বিচারের ভয়ে পালিয়েছে? তারা বিচারের ভয়ে। টাকা তাহলে এই দিয়ে সরকার- গেছে, আপনাদেরকে এই টাকা সরকারের দিয়ে গেছে। সময় আচ্ছা। ন্যায় বিচারটা আছে এবং অপরাধীরা বিচারের মুখোমুখি হতে হবে, চায় না বলেই, এইরকম এরকম এই আমরা আশঙ্কা থেকে তারা দেশ এই ছেড়ে দিয়েছে। আলোচনায় ফিরে সুতরাং আসি আবারও সরকার খুব- একটা গুড ইন্টেনশনে আছে। Right, খুব- আর আরেকটা কথা উনি বলেছেন পাপুল সাহেবের, পাপুল সাহেব আওয়ামী লীগের সৃষ্টি নয়, বিএনপির সৃষ্টি। আচ্ছা, পাপুল আমরা- সাহেব আমরা সেই আপন প্রসঙ্গে ভাই কথা বলছি। ইঞ্জিনিয়ার মঞ্জু সাহেব কুয়েত বিএনপির তাহলে সভাপতি। বিএনপির একটা বড় তিনি- হিস্ট্রি আছে হ্যাঁ, দেখা যাচ্ছে এবং সব তৈরি করার এবং ক্ষেত্রে। তিনি এই পাপুল সাহেব হলেন মির্জা ফখরুল সাহেবের আত্মীয়। না, না, maximum- মিথ্যা, বানোয়াট, ফখরুল জিদ্দির, সাহেবের আত্মীয়। এইসব অসত্য আমরা কথা একটু- বলে একটা এটা- আপনারা এটা- কালো এটা- চরিত্র এটা- হনন করতে দেওয়া চান। যাবে। না, আমি- এবং এই আপনারা এইসব পাপুল দর্শক, সাহেব আমরা বানোয়াট একটা- কথা বলে পাপুল সাহেবদেরকে বিজ্ঞাপনে আওয়ামী লীগ ফিরে আসছি নৌকা আলোচনায়। করতে পারে। পাপুল আপনারা সাহেবদেরকে আওয়ামী লীগ আমাদের সাথেই থাকবেন। নৌকা দেয় নাই। পাপুল সাহেব লিটল টাটা মাই টিভি সংলাপে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন রাজনীতিবিদ স্টুডিওতে আজকে সংযুক্ত, অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য, এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। আমরা যে আলোচনায় আজকে বেশ প্রাণবন্ত আলোচনায় ছিলাম প্রিন্স ভাই, বিশেষ করে এক ধরনের কিছু সামারাইজ করার মতো, যে আমরা দুর্নীতির লাগাম টানবে কে, এই প্রশ্নে আমরা এসিসিকে দেখতে পাচ্ছি, মিডিয়াকে দেখতে পাচ্ছি, এবং তদন্ত চলছে। এই টার্মগুলো নিয়ে বেশি কথা হয়েছে। তো আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? এগুলো জনগণ বিশ্বাস করে না। জনগণ মনে করে এগুলো আইওয়াস। এবং এই যেমন ধরেন এই যে আপনার বেনজিরের কথা বলা হচ্ছে, তো বেনজির যে দুর্নীতি করেছে এটা কি সরকারের কাছে তথ্য ছিল না? গোয়েন্দা তথ্য ছিল না? বেনজির 7টি পাসপোর্ট করেছে, একাধিক আইনআইডি করেছে, আপনার মানে শত শত একর জমি কিনছে, এটা সরকারের কাছে তথ্য ছিল না? ছিল। ওই তথ্য জেনেও সরকার টিনের চশমা পরে বসেছিল, কোনো কিছু বলে নাই, করে নাই, কারণ বেনজিরকে তাদের দরকার বিএনপিকে দমন করার জন্য, নিষ্ঠুর করার জন্য। রিসোর্ট, জমি, এগুলোতে আগ্রহ কেন? এগুলো কি পয়সা দিয়ে I invest don't করা know, হয়েছে? আমি এগুলি জানি না। তারপর আমি অন্য বলছি, কোথাও আজকে investment শুধু কম। এক বেনজির না, এক আজিজ না, কিংবা এক আপনার এই যে মতিউর না, কিংবা এক আনার না, এরকম হাজার হাজার মতিউর, আনার, বেনজির, আজিজ ওনারা সৃষ্টি করেছেন। ওই যে বললাম তো, সংসদ সদস্যদের কথা বলছেন, ওনাদের জোটের নেতা যে 80% সংসদ সদস্য নাকি আপনার ওনাদের এই চোরাচালানের সাথে জড়িত। তো এগুলো হলো আইওয়াশ বলেই মানুষ মনে করে, কারণ এর মধ্যে এই আপনার বেনজিরকে এগুলো জানার পরও সরকার সততার কি বলে শুদ্ধাচার সার্টিফিকেট দিয়েছে না? কে দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে। কেন দিয়েছে? আওয়ামী লীগও চেয়েছে এই শুদ্ধাচার সার্টিফিকেট পেয়ে সে খুশি থাকুক, এটা দিলে হয়তো তার দুর্নীতিটা আড়াল হয়ে যাবে, তার কাজ আওয়ামী লীগ করে ফেলবে। উনি আমাদের অনেক কথা বললেন যে আমাদের নাকি কোনো ইস্যু নাই, ইস্যু না পেয়ে আমরা এসব ইস্যু নিয়ে আমরা ওই যে নয়াপল্টনের সরু রাস্তায় বড় বড় মিটিং করছি। তাহলে নয়াপল্টনের সরু রাস্তা না দিয়ে আমাদের বড় কোনো জায়গা দেন, সেখানেও তো আপনারা দিতে চান না। গরুর বাজারের কথা বলছেন, গরুর বাজার তো আপনারা দিয়েছেন। আজকে এইসব কথা বলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো প্রয়োজন নাই। আজকে আমাদের ইস্যু হাজার হাজার ইস্যু, শত শত ইস্যু আছে। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই সমস্ত দুর্নীতির জন্য দায়ী আওয়ামী লীগের পদত্যাগ, এক দফা আন্দোলন। আমাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। আপনি জানেন বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত মানে অসুস্থ অবস্থায়, তিনি আজকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমান সরকার তাকে আপনার তার জামিন আটকে দিয়ে, তাকে বন্দি জীবন বাধ্য করে, তার চিকিৎসা ব্যবস্থার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা অল আউট মুভমেন্টে যাব, অল আউট মুভমেন্টে যাব। এই বেগম খালেদা জিয়া আজকে সরাসরি মানে এই সরকারের প্রধানমন্ত্রীর
ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আজকে বেগম খালেদা জিয়াকে ওনারা আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ধাবিত করে তারা বাংলাদেশে বিএনপির রাজনীতিকে একটা নেতৃত্ব শূন্য করতে চায়। আমরা বলতে চাই এসব করে কোনো লাভ হবে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং অবশ্যই একটা নির্দলীয় রাজনীতিতে আপনাদের কিছুটা অ্যাক্টিভিটি কম থাকার কারণেই দুর্নীতিগুলো নিয়ে আপনারা কথা বলছেন বলে কখনোই নয়। দুর্নীতি নিয়ে আমরা সবসময় কথা বলছি। আজকে গত 14 বছরে আমরা দুর্নীতি নিয়ে কথা বলছি। আমরা না, শুধু সুশীল সমাজ বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, সবাই কথা বলছে। আজকে ইস্যুর কি অভাব আছে? এই যে শেখ হাসিনা কয়েকদিন আগে আপনার ইন্ডিয়াতে গেল, ভারতে গিয়ে কয়েকটি MOU এবং চুক্তি স্বাক্ষর করে আসলো। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল সেই চুক্তিকে বলেছে দেশের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি। আজকে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করে বলছেন যে দেশ উনি বিক্রি করবেন না। কিভাবে উনি দেশ বিক্রি করছেন এটা তো জনগণ জানছে। সামাজিক গণমাধ্যমে আপনারা হয়তো বলতে পারছেন না, সামাজিক গণমাধ্যমে ভরে গেছে। আজকে দেশে আমরা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা পাই না, কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে ওনারা আলোচনা করেন। ওখানে তিস্তা নদীর ন্যায্য হিস্সা নিয়ে কথা হয় নাই। বাংলাদেশের বুক চিরে তারা ট্রেন দিয়ে আপনার করিডোর দিয়ে দিবে, অথচ আমি আমার ন্যায্য অধিকার পাবো না। আওয়ামী লীগকে তো এই জন্যই ভারত আপনার সরকারে রেখেছে। ভারতের সহযোগিতায় 7ই জানুয়ারি দামি নির্বাচন করেছে আওয়ামী লীগ, ওনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে। তো এই কারণেই তো তারা রেখেছে আওয়ামী লীগকে ক্ষমতায়, যে তাদের সমস্ত কিছু তারা দিয়ে দিবে। যে কারণে শেখ হাসিনা প্রায় বলেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে, কিন্তু উনি কি আনতে পেরেছেন সেটা কিন্তু বলেন না। আজকে গঙ্গা চুক্তি যে ওনারা করেছিলেন, বলেন যে গঙ্গা চুক্তি নাকি একটা ঐতিহাসিক চুক্তি। সেই গঙ্গা চুক্তি করার পরে, গঙ্গা চুক্তি করার আগে যে পানি আসতো বাংলাদেশে পদ্মা নদী দিয়ে, সেই পানিও এখন পাওয়া যায় না। সেইখানে গ্যারান্টি ক্লজ ছেড়ে তারা চুক্তি করে বাংলাদেশের স্বার্থকে তারা বিকিয়ে দিয়েছে। এইভাবেই তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। আপনি মনে করছেন এইগুলো মেজর এজেন্ডা আলাপ করা? অবশ্যই। এবং দুর্নীতিও মেজর এজেন্ডা। দুর্নীতি করে দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। এই যে মেগা উন্নয়ন মানে মেগা দুর্নীতি। আজকে দেশের বেকারত্বের সংখ্যা বাড়ছে, ওনারা মেগা উন্নয়ন নিয়ে ব্যস্ত। কারণ ওখানে বেকারত্বের জন্য মিল কলকারখানা করলে ওনারা কমিশন পাবে না। ওই বড় আপনার সেতু করলে, আপনার ব্রিজ করলে, টানেল করলে ওনারা কমিশন পাবে। এই জন্য ওইদিকে তাদের নজর। আমি একটা তথ্য যোগ করি যে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ব্যক্তিও ভয়ে দেশ ছেড়ে যাচ্ছেন, কথা বলেছেন। দেখেন, শুদ্ধাচার পুরস্কারটি কিন্তু তো আওয়ামী লীগ দেয় না বা মন্ত্রী পরিষদ দেয় না, দেয় তার ডিপার্টমেন্ট, তার মন্ত্রণালয়, তারা দেয়। এখন তার সরকারি কর্মকর্তা, এবং এটা নির্ধারণ করেন দলীয় রাজনৈতিক নেতারা না, সেটা দলীয়, সেটা তার সরকারি কর্মকর্তারা। এটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। বলার সময় আমি বলি নাই, আশা করবো আপনিও বলবেন না। এটা ওনারা বলে যে বিমানবন্দরে নাকি ওনাদেরকে আমরা যাওয়ার সময় চেক করি, ওনারা বিদেশ যান, ওনাদের আটকিয়ে দেয়। ওনাদের যুগ্ম মহাসচিব আসলাম মোসাদের সাথে মিটিং করার জন্য বিদেশ যায়। ওনাদের জোটের নেতা বিপি নূর মোসাদের সাথে মিটিং করতে যায় সেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে, যে ইসরায়েল লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে। ওনারা দেশে নাশকতা করার জন্য বিদেশে গিয়ে এগুলোকে যাচাই দেখতে হয়। ওনারা অনেক সময় বলেছেন, একটু আন্দোলনের কথা একটু আগে বললেন যে সামনে ওনারা অল আউট আন্দোলনে যাবেন। এই আন্দোলনের কথা শুনতে শুনতে আমাদের কিন্তু কান জ্বালা ফালা হয়ে গেছে। আমরা এই সরকার দেশে আর কোনো নির্বাচন হবে না। ওনারাই বলেছিলেন এই সরকারের মন্ত্রীরা বিমানবন্দরে বিমান অপেক্ষা করছে, পালিয়ে যাইতেছে। ওনারাই বলছে এই সরকার শেষ সরকার, আওয়ামী লীগের জন্য এটি শেষ সরকার। এবং দেখা গেল ওনাদের একটি কথা সত্য হয় না। নির্বাচন হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন নিরপেক্ষ হয়েছে, কোথাও আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, কোথাও বিজয়ী হয়েছে, কোথাও ওয়ার্কার্স পার্টি বিজয়ী হয়েছে, কোথাও ওনাদের জোটের কল্যাণ পার্টি বিজয়ী হয়েছে, কোথাও স্বতন্ত্র নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হয়েছে, এই সরকার সুষ্ঠুভাবে এখন রাষ্ট্র চালাচ্ছে। ওনারা যে আন্দোলনের স্বপ্ন দেখেন এটা হয়তো কিয়ামতের পরে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয় কিনা আমরা জানি না। তবে এই দেশে আর বিএনপির ডাকে মানুষ সাড়া দিবে না, কারণ বিএনপির রাজনীতি অন্তঃসার শূন্য। তারা বলে জনগণকে রাস্তা নামিয়ে আসতে, জনগণ কিন্তু ঘরে ঘুমায়। বিএনপিকে জনগণ এখন বিশ্বাস করে না, তারা যেটা মুখে বলে তারা সেটা কিন্তু বাস্তবায়ন করে না। এবং এই কারণে তাদের মধ্যে তারা কিন্তু অপপ্রচারে
সিদ্ধহস্ত। না, আমরা যে আওয়ামী লীগের আলোচনায় একটাই ছিলাম। দুর্বলতা, আওয়ামী লীগ কিন্তু অপপ্রচার করতে জানে না, আচ্ছা। এবং সত্য মিথ্যা ভালো কথা কথা বলতে প্রচারটাও বলতে আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রচারের জন্য একেবারে করে না, তারা দেশের সিদ্ধহস্ত। মানুষের জন্য আওয়ামী লীগ মুখ কাজ ব্যথা হয়ে করে। যায় আওয়ামী লীগের। কিন্তু আমরা একটু আমাদের শেষের দিকে একটু শেষ করে এটাই নিয়ে আসি যে- এটাই আমরা দেখি, বিএনপি সারা দিন যে অপপ্রচারগুলো করে সরকারের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু অপপ্রচারের মধ্যে তারা সীমাবদ্ধ। আর আওয়ামী লীগ দেশের জন্য একটা কাজ উত্তর করে দিতে পারলেন না। দেশটাকে এগিয়ে এই যে নিয়ে আমি যে যাচ্ছে। প্রশ্নগুলি আমরা- করলাম, আমরা দেশের মানুষ একটা ভালো উত্তর আছে, দিতে আমরা একটু পারলেন শেষ না। করি। দেশ শেষ করি। ভালো আছে, জি। এবং দেশ সঠিক পথে চলছে। না, আমরা যেটা বিএনপি বলছি যে আন্দোলন কোনোদিন আজকে- আলোর মুখ দেখেনি, না, না, আজকের যে আগামী দিনেও আলোচনা- দেখবে না। আজকের যে আলোচনা সেই প্রসঙ্গে আমরা একটু সামারাইজ করি। আলটিমেটলি এই আমরা যেটা প্রশ্ন রেখেছি যে দুর্নীতির লাগাম কে টানবে, সেই প্রশ্নের উত্তরে দুদক, মিডিয়া, তদন্ত চলছে, এইগুলোই আমরা আইন আদালত আইন আদালতকে আমরা এবং এটা সরকারও দায়িত্ব এই দেব। ব্যাপারে কঠোর ভূমিকা রাখবে। ওকে, এবং এবং আপনি যেটা প্রথম বলেছেন যে এই মিডিয়া আসার বাইরেও অনেকগুলি দুদকের কাছে আছে, অনেক, এগুলো আমরা আপনি যদি দুদকের আপনি পরিসংখ্যানটা নেন, দেখবেন যে প্রতি মাসে কয়েকশ অভিযুক্ত ব্যক্তিকে দুদকে তলব করা হয়, তদন্ত করা হয়, কোনো কোনোটার চার্জশিট হয়, কোনো কোনোটার আদালতে বিচার চলছে। না, কিন্তু এই যে কিন্তু 2000 হয়তো এই দুই তিনটা বিষয়ে মিডিয়াতে আসাতে আমরা দুই তিনটা নিয়ে কিন্তু আলোচনা এই যে করি। আইনের দীর্ঘসূত্রিতা 2004-এর, এটি নিয়ে কি আপনাদের সংসদের রিফর্ম প্রস্তাব কথা বলার অবশ্যই সুযোগ হয়? অবশ্যই আমাদের প্রতিটা আইনে যেগুলা জনস্বার্থে সংস্কার করা প্রয়োজন, সংযোজন বিয়োজন প্রয়োজন, এগুলো করা হয়। আমরা অবশ্যই আমরা দুর্নীতি দমনের জন্য আইনকে আরো কঠোর আপডেট করার জন্য অবশ্যই আমাদের সরকারের পরিকল্পনা আছে, আগামী দিনে হবে। একটা আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যে সরকার কোনো হাওয়া ভবন তৈরি হতে দিবে না। আওয়ামী লীগ সরকারই এমন সরকার, ওই যে যে জিয়া অরফানেজ ফান্ডের টাকা আত্মসাৎ করার জন্য রাষ্ট্রের শীর্ষ পর্যায়কে আমরা একটু- তৈরি দেবে না। আমরা একটু- আওয়ামী লীগ দুর্নীতি হয়, সরকার- একটু শেষ করি। আওয়ামী লীগ বিরুদ্ধে সরকার হলো অভিযোগ একমাত্র প্রমাণ করতে সরকার, পারেন নাই আপনারা। যেই সরকার জনগণের এই ভাঙ্গা রেকর্ড আর কতদিন অর্থ, চলবে? আমরা শেষ মালের করি, নিরাপত্তা শেষ করি। দেয়। প্রিন্স ভাই, আওয়ামী লীগ লাস্টে- সরকার দেশের জন্য কাজ করে, দেশের মানুষের লাস্ট সাথে মিনিট কাজ কিছু করে। ক্লোজ করব, আপনার কোনো কথা জি। থাকলে শেষ করেন। জি। যে প্রথম কথা হলো যে হাওয়া ভবনের কথা উনি বলছেন, হাওয়া ভবনের বিরুদ্ধে একটি অভিযোগ ওনারা প্রমাণ করতে পারেননি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এই কথা বলছেন। গ্রেনেড হামলার মিটিং আজকে হলে সারা সেখানে বাংলাদেশে এই মামলার হাজার সাথে হাজার আসামি ঘর তৈরি হয়েছে, তারেক রহমানের যেখান থেকে তারা অফিসে বসে যেখান থেকে তারা দুর্নীতি লুটপাট মাওলানা করছে। তাজউদ্দিনরা মিটিং আওয়ামী করলো, লীগের আমি তো বললাম শিক্ষামন্ত্রী ফিল্ডার আওয়ামী মিটিং লীগের করলো, জোটের এক নেতা সেটা বলেছেন তদন্তে প্রমাণ যে হলো, 80 ভাগ লোক তারা আদালতে দুর্নীতি তাদের করে। সাজা হলো। আজকে এগুলো এই হাওয়া কথা ভবনে বলে বসে গ্রেনেড তারা হামলার জনগণকে পরিকল্পনা বিভ্রান্ত হয়, করতে চায়। টাকা জনগণ পাচার এখানে হয়, বিভ্রান্ত হবে না। দেশে বিদ্যুৎ না এই দিয়ে যে খাম্বা আপনারা তৈরি হয়। জনগণকে এই এই আলোচনায় হাওয়া ভবনে দুর্নীতির অংশ নেওয়ার কেন্দ্রবিন্দু জন্য ছিল। ইমরান সালেহ রাষ্ট্রীয়ভাবে প্রিন্স এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। নয়ন চৌধুরী, ধন্যবাদ আপনাদের দুজনকে এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আজকে আলোচনায় আগামীতে আবারও কথা হবে। এ পর্যন্ত আশাবাদ জানিয়ে এখানেই আজকে আলোচনাটি শেষ করছি।